কটা বাজে আমার ঠিক খেয়াল নেই। মেসবাড়িতে ঘুমিয়েছিলাম। হঠাৎ যেন আমার মনে হলো আমার কানের সামনে কেউ যেন কথা বলছে। সমরেশবাবু, আপনার সাথে আমার একটু কথা আছে। আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন, তাড়াতাড়ি উঠে পড়ুন, চলে যান, আপনি চলে যান এখান থেকে, নয়তো বড় বিপদ। আমি ভয় পেয়ে ধরফর করে উঠে বসলাম, কিন্তু কোথায় কে? ঘরে তো কেউ নেই। তাহলে কে কথা বলছিল? বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি। জানলার বাইরে গাছগুলো ঝড়ে একবার এপাশ একবার ওপাশ দুলছে। বৃষ্টির ঝাপটা ঘরের মেঝেতে পড়ে ঘরের মেঝেটাকে পুরো ভিজিয়ে দিচ্ছে। হঠাৎ কাছে পিঠে কোথাও যেন বাজ পড়ল। সেই বিদ্যুতের আলোয় হঠাৎ আমার মনে হলো ঘরের এক কোণে কেউ যেন বসে আছে। তার পর মুহূর্তেই দেখলাম ওখানে কেউই নেই। তাহলে কি ভুল দেখছি? নতুন জায়গা, আলো আধারিতে ভুলই দেখছি হয়তো। শুয়ে পড়ি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1টা বাজে। বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। পরদিন সন্ধেবেলায় সারাদিনের কাজ সেরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই জায়গাটায় আমি নতুন এসেছি, একটা নতুন কাজে। এখানে থাকবার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই, তাই এলাকা থেকে অনেক দূরে একটা মেস বাড়িতে ভাড়া রয়েছি। মেসটা শহরের একদম এক পাশে, ফাঁকা জায়গায়, বেশ নিরিবিলি। মেসে কেউই থাকে না, বহুদিনের পুরনো বাড়ি। এই রে, আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। ওই তো একটা চায়ের দোকান, ওখানে গিয়ে একটু দাঁড়াই বরং। এই রে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, এই ঝড় বৃষ্টি হচ্ছে বলেই কদিন আবহাওয়াটা একটু ঠান্ডা, নয়তো যা গরম পড়ছিল। আচ্ছা, 1 কাপ চা দিন। দিচ্ছি, বসুন। আমি বসলাম। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো আরও একজন ভদ্রলোক। দাদা, 1 কাপ চা দিন। দিচ্ছি, বসুন। আরে, আপনাকে এখানে নতুন দেখছি যে? আমি নতুনই এখানে, এই 2 দিন হলো এসেছি একটা কাজে। আচ্ছা, তা কোথায় উঠেছেন? ওই জোড়া রাস্তার মোড়ে মেসবাড়িতে। জোড়া রাস্তার পাশে মেসবাড়ি? মানে ওই কবরের পাশে? হ্যাঁ, বেশ এলাকাটা শান্ত, আমার পক্ষে বেশ ভালোই হয়েছে। আমার আবার লোকজন একদম ভালো লাগে না। আপনি কি পাগল? আপনি ওখানে উঠেছেন? তা কদিন রয়েছেন ওখানে? এই 1 দিন হলো সবে। কেন? কিছু অদ্ভুত ব্যাপার বুঝতে পারেননি? আপনি কি করেছেন? আপনার আগেই ওখানে একজন ছিল, কিন্তু তার মৃতদেহটা পচে যাওয়া অবস্থায় আশেপাশের এলাকার লোকেরা খুঁজে পায় ওই মেসবাড়ির একটা ঘরে। কিভাবে মৃত্যু হয়েছে, কি হয়েছে, তা এখনো কেউ জানতে পারেনি। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু ওর সাথে আমার থাকা আর না থাকার কি সম্পর্ক? উনি হয়তো কোনোভাবে এমনিই মারা গেছেন, যেহেতু এলাকাটা নিরিবিলি, তাই মানুষ টের পায়নি। আপনি যা ভালো বোঝেন তাই করেন, তবে আমি বারবার বলছি ওই জায়গাটা কিন্তু ভালো না, ওখানে থাকবেন না। বৃষ্টি কমে গেছে, তাই দেরি না করে উঠে পড়লাম। হাঁটতে হাঁটতে যখন কবরস্থানের পাশে এলাম, তখন কবরটার দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠল। সকালবেলা জায়গাটা দেখলে যতটা শান্ত আর নিরিবিলি লাগে, রাত্রেবেলা ততটাই ভয়ঙ্কর। কবরের পাশের গাছগুলো যেন অন্ধকারে ভূতের মতন দাঁড়িয়ে আছে। গাছের ডালপালাগুলো হাত নেড়ে যেন আমাকে ডাকছে। আমি এক পা করে এগিয়ে গেলাম সেই দিকে। হঠাৎ আমার সামনে একটা কালো বিড়াল চলে এলো এবং সে বিভৎসভাবে ডেকে উঠল। কি, এই কালো বিড়াল এলো কোথা থেকে? আমি দেখলাম আমি কবরের ভেতর দাঁড়িয়ে আছি।
আমি অবাক হলাম, আমি এখানে চলে এলাম কিভাবে? আমার তো কিছুই মনে পড়ছে না। আমি খুবই ভয় পেয়ে গেলাম। সেখান থেকে দৌড়ে চলে এলাম মেসের ভেতরে। ঘরে ঢুকেই একটা বিকট গন্ধ পেলাম, কি বিভৎস পচা গন্ধ। কিন্তু এখানে এইরকম গন্ধ আসবে কোথা থেকে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। ওই দিক থেকেই এই গন্ধটা আসছে। রান্নাঘরে গিয়ে আমি যা দেখলাম তাতে ভয়ে আমার শিরদাঁড়া দিয়ে একটা একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা কালো ছায়ামূর্তি বসে বসে একটা কালো বিড়ালকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি দেখছি আমি? আমি নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারলাম না। আমাকে দেখেই সেই ছায়ামূর্তিটা আমার দিকে এগিয়ে এলো, আর আমি ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলাম। মাথাটা দেওয়ালে সজোরে গিয়ে লাগলো, আর আমি সেখানেই জ্ঞান হারালাম। কতক্ষণ আমি এইভাবে পড়েছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল, আমি তখন দেখলাম আমার চোখের সামনে বসে আছে দুটো জলজলে চোখ। চোখ দুটো ধপধপ করে চলছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। অন্ধকারের ভেতর সেই চোখ দুটো এগিয়ে আসছে আমার দিকে। তারপর নিমিষের মধ্যেই সব হাওয়া, কোথাও কিছু নেই। অন্ধকার ঘর, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে এক নাগাড়ে। খাটের উপরে বসে আছি অনেকক্ষণ থেকে, বোঝবার চেষ্টা করছি আমি কি দেখলাম। তখনই হঠাৎ দেখলাম আমার কানের কাছে একটা হিস হিসে কণ্ঠ, তার ঠান্ডা নিঃশ্বাস আমার কানে লাগলো। চমকে পেছন ঘুরেই দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে একজন ভদ্রলোক। আপনি যা দেখেছেন তাই সবই সত্যি। আপনি কে? আপনি এখানে কি করে এলেন? আমি তো এখানেই থাকি, আমি এখানে অনেক দিন ধরেই আছি। আমি ভীষণই অবাক হই, কারণ আমি যবে থেকে আছি এই বাড়িতে কাউকেই দেখতে পাইনি। আমি কিছুদিনের জন্য এখানে ছিলাম না, তাই আপনি আমাকে দেখেননি। তবে আপনি যা দেখেছেন সেই সব কিছু আমি নিজেও দেখেছি। তারপরে কি? শুনলে আপনি ভয় পাবেন। আপনি চলে যান, চলে যান, সময় থাকতে থাকতে আপনি এখান থেকে চলে যান, নয়তো ওরা আবারও এসে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যাবে। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা আমাকেও ঠিক এইভাবেই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে মৃত অবস্থায় এখানে ফেলে রেখে চলে গেছিল। আমাকে ভয় দেখাচ্ছেন আপনি? একদমই না। আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আসুন, জানলা দিয়ে দেখবেন একবার, আসুন। আমি জানলার ধারে দাঁড়িয়েই দেখলাম কবরের চারিপাশটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আবছা আলোয় দেখতে পেলাম কবরের স্থান থেকে বেরিয়ে আসছে কতগুলো কালো ছায়ামূর্তি। তাদের চোখ দুটো আগুনের গোলার মতন জ্বলন্ত। তারা এগিয়ে আসছে এই মেজবাড়ির দিকে। এরা কারা? এরা কবরের পিশাচ। এরা এই কবর থেকে বেরিয়ে এসে জন্তু জানোয়ার আর পারলে মানুষদের উপরেও হামলা করে। কিছুদিন আগে আমাকে এরা কামড়ে খুবলে খেয়ে এখানে ফেলে রেখে গেছিল। পচে গন্ধ বেরোতে আমাকে সবাই এখান থেকে নিয়ে যায়। কি বলছেন আপনি? তাহলে কি আপনি ঠিকই বলেছেন। আপনি এখান থেকে পালান। হঠাৎ দেখলাম দরজা খুলে ঢুকে আসছে কবর থেকে বেরিয়ে আসা সেই সব ছায়ামূর্তিরা। পালান, এক্ষুনি পালিয়ে যান, আর দেরি করবেন না। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে সেখান থেকে বাইরে চলে এলাম। তারপর সে মেজবাড়ি থেকে বেরিয়েই দৌড়াতে কোনো রকমের সেই চায়ের দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেলাম। আরে উঠুন উঠুন, এখানে এভাবে পড়ে আছেন, কিছু হয়েছে? আমি জ্ঞান ফিরতেই সমস্ত কথাটা তাকে খুলে বললাম।
ওই জন্যই তো বলেছিলাম জায়গাটা ভালো নয়, ওর আশেপাশে কেউ থাকতে পারে না। কোনো পশু পাখি গেলেও রাতের অন্ধকারে তাদের ছিঁড়ে খায় কবরের পিশাচ। এ থেকে বাঁচবার উপায়? ভোলানাথবাবু আসার পর থেকে আবার উৎপাত শুরু হয়েছিল। কবরের পিশাচের উৎপাত দিন দিন বেড়ে যাচ্ছে। রাঘববাবুদের বাড়ির গরু ছাগল খেয়ে গেছে ওরা, বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। তবে একটা ব্যবস্থা নিতেই হবে, নয়তো গ্রামটা আস্তে আস্তে উজাড় হয়ে যাবে। আমি বুঝতে পারলাম সেই রাতে আমি খুব বাঁচা বেঁচে গেছি। মনে মনে ভোলানাথ বাবুকে প্রণাম জানাই। এরপর আমি আর ওই মেসে একদিনও থাকিনি। সেই দিনই কাজ মিটিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম।